মিশরীয় সভ্যতা হলো নীল নদের তীরে গড়ে ওঠা একটি প্রাচীন উন্নত মানব সভ্যতা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম অধ্যায়ের মিশরীয় সভ্যতা এই টপিকটা সম্পর্কে জানবো। আজকের ক্লাসটা করলে তোমরা মিশরীয় সভ্যতার সবকিছু জানতে পারবে এবং এখান থেকে এমসিকিউ বা সিকিউ যাই আসুক তোমরা সহজে আনসার করতে পারবা। চলো আমরা প্রাচীন মিশরীয় সভ্যতা সম্পর্কে আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা যা যা শিখবো, আজকে আমরা মিশরীয় সভ্যতা কি এটা জানবো এবং এই সভ্যতা কিভাবে গড়ে উঠছিল, নীল নদের অবদান এগুলো সম্পর্কে জানবো এবং মিশরীয় সভ্যতার ধর্ম, শিল্প, স্থাপত্য অবদান ও আবিষ্কার সম্পর্কে জানবো। মিশরীয় সভ্যতাটা আসলে কি? মূলত মিশরীয় সভ্যতা হলো নীল নদের তীরে গড়ে ওঠা একটি প্রাচীন ও উন্নত মানব সভ্যতা। আমরা জানি মিশর সভ্যতা কিন্তু নীল নদের অবদানের কারণে গড়ে উঠছে। নীল নদ যদি না থাকতো তাহলে মিশর সভ্যতা গড়ে উঠতো না। প্রাচীন মিশর সভ্যতা হলো উত্তর পূর্ব আফ্রিকার নীল নদের অববাহিকায় গড়ে ওঠা মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও দীর্ঘস্থায়ী সভ্যতা। এটি কোথায় উঠছে? আফ্রিকার নীল নদীর অববাহিকায়। মিশরীয় সভ্যতা কিভাবে গড়ে উঠেছিল? প্রত্যেকটা সভ্যতা গড়ে ওঠার পিছনে একটা কারণ থাকে। এভাবে মিশরীয় সভ্যতা গড়ে ওঠার পিছনে নীল নদের অবদান ছিল অন্যতম। নীল নদ ছিল মিশরের মূল প্রাণরেখা। প্রতি বছর নদের বন্যায় উর্বর পলি জমত, যা কৃষিকাজের জন্য আদর্শ পরিবেশ তৈরি করত। মূলত যখন বর্ষাকাল আসছিল তখন এ নদীর পানিগুলো আসে এই নীল নদের চারপাশে উর্বর পলি জমতো, যা দিয়ে তখনকার মানুষ কৃষিকাজ করতে পারবে। এই কৃষিকাজের জন্য মানুষ খাদ্য, তারপরে গৃহপালিত পশুর পানির ব্যবস্থা হইতো নীল নদের মাধ্যমে। তাই তখন এখানে একটা সভ্যতা গড়ে ওঠে, এই মিশরীয় সভ্যতা। নীল নদের কারণে মূলত এই সভ্যতা গড়ে ওঠে, মিশরীয় সভ্যতা। এরপর আমরা জানবো মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য। মিশরীয় সভ্যতার বৈশিষ্ট্য ছিল ধর্মভিত্তিক। তখনকার সভ্যতার বৈশিষ্ট্য ছিল ধর্মভিত্তিক। সেখানে যারা রাজা ছিল আর কি, যেমন এখনকার সময় প্রধানমন্ত্রী, তখন এরকম রাজাদেরকে ফারাও বলতো। ফারাও ছিল দেবতুল্য শাসক। তখন তারা রাজাকে একদম দেবতার তুলক শাসক মনে করত। এছাড়াও নীল নদের নির্ভর কৃষি অর্থনৈতিক ছিল মিশরে। এছাড়া আমরা জানি মমি ও পরকালের বিশ্বাস করতো মিশরীয়রা। তারপর তারা পিরামিডে মমিগুলো সংরক্ষণ করতো। এছাড়াও মিশরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা থেকেও কিন্তু এমসিকিউ এবং সিকিউ আসে, মিশরীয় লেখন পদ্ধতি। যদি এই মিশরীয় সভ্যতার টপিক থেকে কোনো প্রশ্ন আসে এখান থেকে আসবি 100%। হায়ারোগ্লিফিক, এটা মিশরদের একটা লেখন পদ্ধতি। এটি এক ধরনের চিত্রভিত্তিক লেখন পদ্ধতি যেখানে বিভিন্ন চিহ্ন ছবির মাধ্যমে মনের ভাব প্রকাশ করা হতো। এখনকার যেমন 1, 2 বা ক খ সংখ্যা ছিল, তখনকার এই হায়ারোগ্লিফ লেখন পদ্ধতিতে এরকম আসছিল না। তখন মনে করো একটা মাছের ছবি দিয়ে একটা লেখন বোঝাইতো, তারপরে ঘোড়ার ছবি দিয়ে বিভিন্ন ইয়া দিয়ে তখন এই লেখন পদ্ধতিটা বলে। আবার এই হায়ারোগ্লিফিক লেখন পদ্ধতিটাকে পবিত্র লিপিও বলা হতো। দেখতেছো চিত্রগুলো, এগুলো হচ্ছে মিশরীয়দের লেখন পদ্ধতি যেগুলো দেখতেছো। লেখন পদ্ধতি যখন আবিষ্কার করছিল তখন তাদের তো লিখবার জন্য কাগজ দরকার। তখন তারা মিশরীয়রা পেপিরাস নামে এক ধরনের কাগজ তৈরি করে। এটি কিভাবে তৈরি করে? নীল নদের তীরে এক ধরনের নল খাগড়া জাতীয় গাছ জন্মাতো, যার নাম পেপিরাস। এই গাছের কাণ্ড থেকে তারা লেখার কাগজ তৈরি করতে শিখেছিল। এই পেপিরাস শব্দ থেকে ইংরেজি পেপার শব্দটির উৎপত্তি হয়েছে। মিশরের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। মিশরীয়দের রাজা ফারাও বলা হতো, রাজাদেরকে ফারাও বলা হতো। মিশরীয়রা ফারাওদের শুধু রাজা ভাবতো না, তাদের ঈশ্বরের প্রতিনিধি বা সূর্য দেবতার বংশধর মনে করত। মিশরীয়দের সময় বিভিন্ন কুসংস্কার ছিল, তারা বিভিন্ন দেব দেবীর পূজা করত।
তাদের মধ্যে প্রধান দেবতা ছিল সূর্য দেবতা। হ্যাঁ, মিশরীয় যে প্রধান বা রাজা ছিল তাদেরকে ফারাও বলা হতো এবং তাদেরকে ঈশ্বরের প্রতিনিধি বা দেবতা বলা হতো। এটা পুরো একটা কুসংস্কার আছিল আর কি তখনকার সময়। ফারাওদের অধীনে একটি শক্তিশালী পুরোহিত ও আমলা শ্রেণী ছিল যারা শাসন কাজ পরিচালনা করত। মানে যারা রাজা ছিল তাদের অধীনে মানে একটি শক্তিশালী পুরোহিত বা পণ্ডিতের একটা দল ছিল, তারা মানে তখনকার রাজ্যের সকল কাজ পরিচালনা করত। মিশরীয় সভ্যতার শিল্প, প্রাচীন মিশরের মানুষেরা আমরা জানি পিরামিড তৈরি করছে। এরা পিরামিড না, পিরামিড ছাড়াও তখন অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য এবং বিভিন্ন মন্দির তৈরি করছিল প্রাচীন মিশরের মানুষেরা। পিরামিড মূলত তৈরি করা হয়, এগুলো কিন্তু এমসিকিউ এবং সিকিউ তে আসতে পারে। পিরামিড কেন তৈরি করা হয়? পিরামিড মূলত রাজাদের সমাধি থাকতো, মানে রাজাদের সমাধিগুলোকে সংরক্ষণ করতো। মানে মিশরের মানুষেরা পরকালকে বিশ্বাস করতো, তারা মনে করতো পরকালের পরে মানুষ আবার ফিরে আসবে, তাই তারা ওই মমিগুলো সংরক্ষণ করার জন্য এই পিরামিডটা তৈরি করেছিল। পিরামিড, আমরা এখন পিরামিড সম্পর্কে জানবো। পিরামিড হলো প্রাচীন মিশরীয় সভ্যতার সবচেয়ে বড় ভাস্কর্য এবং অন্যান্য স্থাপত্যের নিদর্শন। মূলত একটু আগে যা বলছিলাম, মূলত এগুলো ছিল প্রাচীন মিশরের রাজাদের, মানে রাজাদের এবং রাজ পরিবারের সদস্যদের রাজকীয় কবর বা সমাধিস্থল। মানে রাজা এবং বিভিন্ন রাজাদের পরিবারেরা ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা আর কি, তখন রাজকীয় কর্মকর্তা যারা ছিল, মানে দামি দামি মানুষ আছিল, তাদের মমি ওইখানে সংরক্ষণ করতো আর কি। এই পিরামিডদের মধ্যে সবচেয়ে বড় পিরামিডটা ছিল খুফুর পিরামিড, সবচেয়ে বড় এবং বিখ্যাত ছিল। খুফুর পিরামিডটি সবচেয়ে বড় ছিল। এছাড়াও মিশরীয়রা বিজ্ঞান ও গণিত ও জ্যোতির্বিদ্যায় অনেক অবদান রেখেছিল। ক্যালেন্ডার, মিশরীয়রা প্রথম ক্যালেন্ডার তৈরি করে। তারা প্রথম বছরের 365 দিনকে এবং মাসকে 30 দিনে বিভক্ত করে সৌর ক্যালেন্ডার বা পঞ্জিকা আবিষ্কার করে। মানে তারা প্রথম ক্যালেন্ডার আবিষ্কার করছিল মিশরীয়রা। এছাড়াও গণিত, জমি পরিমাপের জন্য তারা জ্যামিতি ও পাটিগণিতের প্রাথমিক সূত্রগুলো উদ্ভাবন করেছিল তখনকার যুগের, মানে বিভিন্ন পণ্ডিতরা। এছাড়াও চিকিৎসা বিজ্ঞানে তারা অবদান রেখেছিল। মমি করার প্রক্রিয়ার কারণে তারা মানব দেহের অনাটমি, অঙ্গস্থান এবং অস্ত্রোপচার মানে সার্জারি সম্পর্কে ধারণা জ্ঞান অর্জন করছিল সেই যুগে, তাই মিশরীয়রা অনেক অবদান রাখছিল। মূলত আজকের ক্লাসে আমরা মিশরীয় সভ্যতা সম্পর্কে জানছি। আমরা আবার ক্লাসটা সামারাইজেশন করি একটু। মিশর সভ্যতা মূলত কি? মিশ্র মিশ্র সভ্যতা কি? এক কথা হলো মিশ্র সভ্যতা হলো নীল নদের তীরে গড়ে ওঠা একটি প্রাচীন ও উন্নত মানব সভ্যতা। তারা মিশরীয়রা বিভিন্ন অবদান রেখেছে, এর মধ্যে পিরামিড আছে, তারপরে হায়ারোগ্লিফিক লেখন পদ্ধতি আছে, এছাড়াও পেপিরাস কাগজ তৈরি করছে, এছাড়াও রাজাদেরকে ফারাও বলা হতো। তারপরে এছাড়া বিভিন্ন শিল্প অবদান, পিরামিড, তারপরে বিভিন্ন ভাস্কর্য তৈরি করছিল। এই ছিল মূলত আজকের ক্লাস।